কয়েকদিন আগে আমি বাংলাদেশের একজন পেস বোলিং কোচের সঙ্গে কথা বলছিলাম, ইনফ্যাক্ট তার সাক্ষাৎকার নিচ্ছিলাম। উনি একজন সাবেক পেসার। তাকে আমি জিজ্ঞেস করতেছিলাম যে বাংলাদেশে যে একটা পেস বোলিং বিপ্লব হয়ে গেল গত কয়েক বছরে, এখন তো অলমোস্ট আপনারা জানেন যে জাতীয় দল এবং তার আশেপাশে অন্তত 30 জন পেসার আছে, যার ভিতরে 10-12 জনকে আপনি স্পিড স্টার বলতে পারেন। ফলে একটা পেস বোলিং বিপ্লব নিশ্চয়ই হয়েছে। এর আগে আমরা দীর্ঘ কাল পরে এক একজন করে ফাস্ট বোলার পাইতাম, মানে রিয়েল ফাস্ট বোলার। এই জিনিসটা কিভাবে হলো? তো উনি আমাকে এক কথায় 2 শব্দে একটা উত্তর দিলেন, সেটা হচ্ছে তাসকিন আহমেদ। এক বলে উনি চুপ করে থাকলেন। এরপর উনি বললেন যে দেখেন, অনেক কিছু হতে পারে। এর ভিতরে আমরা পেস বোলিং কোচরা অনেক কাজ করছি, তৃণমূল পর্যায়ে অনেক কাজ হয়েছে, বিসিবি অনেক পদক্ষেপ নিচ্ছে, উইকেটের মান আগের চেয়ে একটু বেটার হয়েছে। এই সব কিছু সত্যি, কিন্তু তার চেয়ে বড় সত্যি হচ্ছে যে একা তাসকিন 2021 সাল থেকে যে বিবর্তনটা নিজের দেখাচ্ছে, মানে 2019 থেকে 2021 এই 2 বছরের করোনা বিরতিতে সে যে নিজের বদলায় ফেলছে এবং বদলায় ফেলে পৃথিবীর পেস বোলিং এর একজন লিডারে পরিণত হচ্ছে, এই ব্যাপারটা সারা বাংলাদেশের পেস বোলারদের চিন্তা ভাবনা বদলায় দিচ্ছে এবং নতুন একটা প্রজন্মের সামনে একটা উদাহরণ দাঁড় করাচ্ছে যে আমরা চাইলে এখান থেকে বিশ্বসেরা পেসারদের ভেতরে যাইতে পারি। এই চিন্তাটা তৈরি করতে পেরে তাসকিনই আসলে এই বিপ্লবের নেতা বলে তার দাবি। আমারও খানিকটা তাই মনে হয়। সেই দাবিটার পক্ষে খুব শক্ত প্রমাণ পাওয়ার পর এখন বুক ফুলায় বলতে পারি যে আমাদের তাসকিন আহমেদ বাংলাদেশে একটা পেস বিপ্লবের নেপথ্য নায়ক। নিজে ইচ্ছা করে হোক বা না হোক, সে আসলে বাংলাদেশকে নতুন একটা জগতে প্রবেশ করাচ্ছে। সেই তাসকিন আহমেদকে জন্মদিনের শুভেচ্ছা জানাইতে আজকের কন্টেন্টটা করতেছি, যদিও ইটস টু লেট। অলরেডি 2 দিন লেট করে ফেলাইছে। তারপরেও বাংলাদেশের এখন পেস বোলিং এর নেতা তাসকিন আহমেদ, তাকে নিয়ে একটু কথা বলি। মূলত কথা বলি যে তাসকিন নিজের এই পরিবর্তনটা কিভাবে করলেন এবং পরিসংখ্যান কি বলে, যে সে আসলে কতটা বদলে গেছে, কতটা বদলে এখন পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ পেসারদের একজনে পরিণত হয়েছে। সে গল্পগুলো একটু বলি আজকে। তাসকিনকে পেস বোলিং এর নেতা বলতে গিয়ে আজকে একটা জিনিস মনে পড়লো। আমি যখন মাশরাফি বইটা করি, তখন সাকিবের একটা ইন্টারভিউ নিচ্ছিলাম মাশরাফি বিষয়ে। তখন ওই ড্রেসিং রুমে বসে সাকিব ইন্টারভিউ দিচ্ছিল। সেই সময় ওই ড্রেসিং রুমে কোনো ফাস্ট বোলার বা কোনো ক্রিকেটার যাচ্ছে আসতেছে, হঠাৎ করে তাসকিনও কি কাজে ঢুকছে। ঠিক সেই সময় আমি সাকিবকে প্রশ্ন করলাম যে মাশরাফির লিগাসি কি, বাংলাদেশের ক্রিকেটে মাশরাফি আসলে কি রেখে যাচ্ছে, শুধু কি একটা মিথ? তখন আমাকে অনেকগুলো উত্তর দিছিল। তার ভিতরে একটা উত্তর দিছিল, এই যে আজকে তাসকিনকে দেখতেছেন এখানে, এই যে ড্রেসিং রুমে ঢুকলো, এই তাসকিন আহমেদদের মধ্যে একটা বিরাট প্রজন্ম মাশরাফির কারণে তৈরি হয়েছে। মানে এরা ছোটবেলা থেকে বড় হয়েছে, বলতেছে ইনক্লুডিং মি। আমি সাকিব আল হাসান, আমি যখন প্রথম নড়াইলে মাশরাফি বাইরে সামনে থেকে দেখি, তখন আমার মনে হয়েছে আমার গ্লোবাল স্টার হইতে হবে। তো এই তাসকিনরা জন্মাইছে, জন্মানোর পরে জ্ঞান হয়েই তাদের প্রথম যে মিশন, প্রথম যে ভিশন, সেটা হচ্ছে আমাদের মাশরাফি ভাই হতে হবে। এই জিনিসটা তাসকিন হচ্ছে সবচেয়ে বেশি সত্যি। তাসকিন তার জীবনটা এখনো পর্যন্ত আমি যতদূর জানি, সেটা হচ্ছে যে তার একটা মুখী, সেটা হচ্ছে তাকে ভাই হতে হবে। সে আবার মাশরাফি ভাই বলে না, সে শুধু ভাই বলে। এইটা করতে করতে সেই বাচ্চা তাসকিন পুরো আর একটা প্রজন্মের কাছে আদর্শে পরিণত হচ্ছে। সেই তাসকিন কিভাবে আদর্শে পরিণত হলো, সেইটা বুঝতে গেলে প্রথমেই আমাদের আসলে পরিষ্কার একটু পরিসংখ্যান দিয়ে বুঝতে হবে যে তাসকিন আসলে কি চেঞ্জটা নিজের আনছে। সেই জিনিসটা আসলে বুঝতে হবে আমাদের। তাসকিনের মতো ঢাকঢোল পিটায় আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশে খুব বেশি ক্রিকেটার আসে নাই। তাসকিনের 2014 সালে অভিষেক হচ্ছে। 2010 সাল থেকে বাংলাদেশের ক্রিকেটারই না তো বটেই, ইংল্যান্ড অস্ট্রেলিয়ার ফাস্ট বোলাররা জানতো যে বাংলাদেশে খুব বড় একটা স্পিড স্টার আসতেছে। সেটা হচ্ছে এজ লেভেল ক্রিকেটে, মানে আন্ডার 17, আন্ডার 19-এ ও বিভিন্ন সিরিজে যে ফাটায় দেওয়া বোলিং, মানে সোজা কথায় ফাটায় দেওয়া যে বোলিং করতো, ওইটা ওই লেভেলে তখন ছড়ায় পড়ছিল যে বাংলাদেশ থেকে এরকম একটা ত্রাস ফাস্ট বোলার উঠে আসতেছে। 2014 সালে ওর অভিষেক হলো টি-20-তে। প্রথম ম্যাচটা খুব ভালো করতে পারলো না, কিন্তু ওয়ানডে অভিষেক হলো এই মিরপুরে। যদিও ম্যাচটা আমরা শেষ পর্যন্ত হেরে গেছিলাম, ওই যে রজার বিনির ছেলে, কি যেন নাম, স্টুয়ার্ট বিনি, ওর কাছে। কিন্তু তাসকিন তার অভিষেক ম্যাচে 5 উইকেট তুলে নিল, মানে বুঝাই দিল যে তাকে নিয়ে যে হইচইটা হচ্ছিল এটা অযথা না। কিন্তু 2019 সাল পর্যন্ত তাসকিন ওই যে প্রথম 5 উইকেট পেল, তারপর থেকে না খুব বলার মতো কিছু করতে পারে নাই। হ্যাঁ, 2-1টা ম্যাচ ঘুরে দেওয়া স্পেল, 2-1টা দুর্দান্ত বোলিং, একটু টেস্টে আসলো, কিন্তু ওই জিনিসটা হচ্ছে না। মানে তাসকিনকে নিয়ে সবাই পজিটিভ ছিল এবং সবাই জানতো যে ও যে সার্ভিসটা দিচ্ছে ওকে, কিন্তু তাসকিন যে একটা গেম চেঞ্জার হয়ে উঠবে
ওই জিনিসটা না হচ্ছিল না, খুবই অ্যাভারেজ অ্যাভারেজ একটা পারফরমেন্স। এবং তখনকার তাসকিনের মূল ব্যাপারটা ছিল নেশা 150। ওই যে আগে একদিন বোধহয় আমি বলছি যে তাসকিন আমাকেই 2018 সালের আগে অন্তত 3-4টা ইন্টারভিউ দিচ্ছে যার টপিক ছিল 150, যে 150-তে সে বল করতে চায় এবং সেজন্য সে কি কি করতেছে। তাসকিন কখনোই নিজেরা খুব একটা লুকায় রাখে না। সাধারণত অন্যান্য পেসারদের আপনি দেখবেন পেস নিয়ে কথা বলতে চায় না, যে যা করব নিজে করব, এটা সাংবাদিকদের বলে লাভ নাই। কিন্তু তাসকিন ব্যাপারটা ছিল বলে কয়ে। ও 145 146 তো মারতেছিল, তখন ব্যাপারটা ছিল ওর 150 টাচ করতেই হবে। ও সেই মিশনে বহু কাজ করছে, মানে বহু চেষ্টা করছে, ঠিক কাজ করা বলবো না, মানে মাঠে যত জোরে বল করা যায় এই জোরে বল করাটাই ওর তখন একমাত্র নেশা ছিল। এইটা করতে গিয়ে যেটা হলো, এই যে পেসের পেছনে ছোটা, এই পেসের পেছনে ছোটাটা আসলে কখনো খুব ভালো কথা না। যার ন্যাচারালি 150 হয়, যেমন আমাদের রানার ন্যাচারালি 150 হয়, ওর জন্য এটা ঠিক আছে। কিন্তু আপনি যদি পেসের পেছনে ছোটেন, মানে আপনার ধ্যান জ্ঞান যদি থাকে যে শুধু 150 করব, তাহলে আপনি আসলে নিজেরা হারায় ফেলবেন। ফলে তাসকিনের দুটো জিনিস হলো, এক হচ্ছে মাশরাফির চেয়েও বেশি ইনজুরি ওর সাফার করা ছিল। মাশরাফির ইনজুরিগুলো ছিল ফ্রিক, মাশরাফি কখন কিভাবে ইনজুরিতে পড়তো এবং কিছু ম্যানেজমেন্টেরও প্রবলেম ছিল। ফলে মাশরাফির ইনজুরিটা একরকম, আর তাসকিনের ইনজুরিটা ছিল ঘন ঘন ও আসলে শরীরে স্ট্রেস জনিত ইনজুরিতে পড়তেছিল। এই ইনজুরিগুলো ওরা মাঝে মাঝে বসায় দিচ্ছিল, ও খুব ভালো আউটপুট পাচ্ছিল না। এবং সেটা সবচেয়ে বড় সাফারিংস তো হলো চূড়ান্ত ফর্মে থাকা অবস্থায় 2019 বিশ্বকাপ মিস করলো। মানে ওই প্রথম তাসকিন আসলে দুর্দান্ত একটা ফর্মে আসতেছে, মানে ফার্স্ট টাইম মনে হলো তাসকিন একাই যথেষ্ট। স্টিল আমি বিশ্বাস করি 2019 সালে নতুন বলে যদি তাসকিন বল করতে পারতো, সাকিব যে পারফরমেন্স করছিল তাতে আসলে আমরা বেটার কিছু পেতাম। তো যাই হোক, আপনারা জানেন যে ওই যে বিপিএল এ তখন পর্যন্ত সর্বোচ্চ উইকেট শিকারী ছিল ওই বিশ্বকাপের কদিন আগে পর্যন্ত। সেই অবস্থায় বিপিএল খেলতে গিয়েই বাউন্ডারি লাইনে একটা ইনজুরিতে পড়লো, বিশ্বকাপ শেষ হয়ে গেল। একবার মাশরাফি কাঁদলো বিশ্বকাপ মিস করে, একবার তাসকিন কাঁদলো বিশ্বকাপ মিস করে। কিন্তু এখান থেকেই আসলে নাটকীয়তাটা শুরু হলো। এখানে আমি আপনাকে বলি 2018 সালে হচ্ছে তাসকিন তার শেষ ইন্টারন্যাশনাল ম্যাচ খেললো করোনার আগে। এরপরে তো ওই যে ইনজুরির কারণে 2019 পর্যন্ত খেলতেই পারলো না। ও পর্যন্ত সব ফরম্যাট মিলে তার অ্যাভারেজ ছিল 39.9। আপনি বুঝতেই পারতেছেন তাসকিনকে নিয়ে আমরা যতই হইচই করি, 39.9 কোনোভাবে কোনো ভালো পেসারের অ্যাভারেজ না। এটা আপনি ফরম্যাট ওয়াইজ যদি ভাগ করেন, কোনো ফরম্যাটেই তার অ্যাভারেজ 35-এর নিচে ছিল না। 3 ফরম্যাটে এটা 35-এর উপরে ছিল, টেস্টে তো এটা 40-র উপরে ছিল। এই তাসকিন সুস্থ হলো, সুস্থ হতে হতে করোনা শুরু হয়ে গেল, মানে খেলা সব বন্ধ। এরকম সময় আমাদের পেসাররা একটা দারুণ কাজ করলো। শুধু তাসকিন না, এক্ষেত্রে আমি সবাইকে কৃতিত্ব দেব। আমাদের রুবেল বাগেরহাটে দড়া টানা নদীর পাড়ে কোমরে দড়ি বেঁধে, দড়ির সঙ্গে টায়ার বেঁধে ওই অবস্থায় সে ওই নদীর পাড়ে কাদা বালুর মধ্যে দৌড়াতো। আমাদের রাহি নিজে জিম বানায় সেখানে জিম করতো। সাইফুদ্দিনের কথা আমার মনে আছে, ও কিউরেটররা কিভাবে উইকেট বানায় এটা জানছিল ফোন দিয়ে, ইউটিউব দেখে। তারপরে নিজে উইকেট বানায় সেখানে প্র্যাকটিস করতো। তিনজনের কথা বললাম যে আমাদের পেসাররা সবাই ওই সময় যারা ছিল আলোচনার মধ্যে, খালেদ টালেদ সবাই দুর্দান্ত প্র্যাকটিস করছে, নিজে নিজে ইনোভেটিভ সব কাজ করছে ওই করোনার টাইমটায়। কিন্তু তাসকিন আসলে সবাইকে ছাড়াই গেল। এই করোনার যে 2 বছর বিরতি, অলমোস্ট 2 বছর তো আমরা কোনো ধরনের ক্রিকেট খেলতে পারলাম না। এই বিরতির সময় তাসকিন নিজেকে একটা অন্য জায়গায় নিয়ে গেল, শুধু চিন্তা ভাবনার জায়গা থেকে। প্রথমত তাসকিন সিদ্ধান্ত নিল যে 150 ইজ নট অল অ্যাবাউট মাই লাইফ, আমাকে আসলে অন্যভাবে ভাবতে হবে। সেটা কি? সেটা হচ্ছে আমাকে ফাস্ট বোলার হিসাবে ভালো হইতে হবে, আমাকে ফাস্ট বোলার হিসাবে আরো বড় হইতে হবে। সেটা 150 দিয়ে হবে নাকি 120 দিয়ে হবে, ওইটা মাঠের ব্যাপার। কিন্তু আগে আমাকে ঠিক করতে হবে আমার স্কিল সেট, আমার ফিজিক্যাল ফিটনেস, আমার মানসিক দিক, এইগুলোকে আরো শক্তিশালী করতে হবে। এখন করোনার ভিতরে এটা কিভাবে করা যাবে, সে মোটামুটি একটা টিম আপ করে ফেললো। এই টিম লিড করতেছিলেন খালেদ মাহমুদ সুজন, উনি অনেকটা সমন্বয়কারীর দায়িত্ব পালন করতেছিলেন। এছাড়া এই টিমে ছিলেন ওর যে নিজের বোলিং কোচ মাহবুব আলী জাকি, জাকি ভাই ছিলেন। এই টিমে একজন মনস্তত্ত্ববিদ ছিলেন। এই টিমে দেবাশিস দে ছিলেন একজন ট্রেনার, জিম ট্রেনার। এবং ও এই সঙ্গে যোগ করছিল বাংলাদেশের কয়েকজন পেস বোলারকে, যাদের সঙ্গে ও সাইকোলজিক্যালি অ্যাটাচড। ও এবার যেটা করলো, এদেরকে দিয়ে একটা শিডিউল তৈরি করলো। ওর মনোবিদ ওকে দিয়ে ওই সময় আগুনের উপর দিয়ে হাঁটাইছেন।
এটা অনেক মনোবিধি করেন, সেটা হচ্ছে মানসিক স্থিরতা আনার জন্য। ও মানসিক স্থিরতা আনার জন্য ওই সময় প্রচুর কাজ করছে, মেডিটেশন করছে, অমুক করছে, তমুক করছে, এছাড়া মেন্টাল স্ট্রেংথ বাড়ানোর জন্য নানা ধরনের কাজ করছে। আবার ফিজিক্যাল ট্রেনার, তিনি ফিজিক্যাল দিকগুলো দেখতেছিলেন যে ইনজুরি যাতে কমে আসে সেই ব্যাপারগুলো, ইনজুরি ম্যানেজমেন্ট অমুক তমুক এইগুলো করবেন। জাকি ভাই দেখতেছিলেন বোলিং অ্যাকশনের দিকটা, বোলিং পেসের দিকটা দেখতেছিলেন। আর সুজন ভাই যেটা বললাম যে পুরোটা কোঅর্ডিনেট করতেছিলেন। শুধু এখানে সে থেমে থাকলো না, সে দেখলো তার বিভিন্ন প্র্যাকটিসের পর্বে বিভিন্ন জিনিসের দরকার হচ্ছে। পেসারদের শক্তি বাড়ানোর জন্য, বলে জোর বাড়ানোর জন্য এক ধরনের ভারী বল তারা অনুশীলনে ইউজ করে। এই বল একজন সাবেক পেসারের বাসায় আছে, ওর বাসা হচ্ছে লালমাটিয়া। ও সেখান থেকে ওই করোনার মধ্যে মাস্ক টাস্ক করে ও চলে গেল মিরপুরে, মিরপুরের একদম শেষ মাথায় গিয়ে ওই পেসারের বাসা থেকে ওই বল নিয়ে আসলো। সারাদিন যা যা করতো সন্ধ্যা পর্যন্ত, এটা আবার 2-3 জন পেসারের সঙ্গে, বিশেষ করে একজন পেসারের সঙ্গে হোয়াটসঅ্যাপে এই গল্প করতো, এই করতেছে ভাইয়া, এইটা আউটপুট কি এই হবে ভাইয়া, এই কি করা ঠিক হচ্ছে, দেখেন আজকে ভাইয়া সারাদিন এই করছে। সঙ্গে মেন্টাল যে ফিলিংগুলো সেগুলো শেয়ার করতো। এরকম একাধিক পেসারের সঙ্গে ওই সময় কথা বলতো এই বিষয়গুলো নিয়ে। পরে যখন 2021 সালেও খেলায় আসলো আলটিমেটলি, তখন আমরা আবিষ্কার করলাম এক নতুন তাসকিনকে। 2021-এও নতুন করে শুরু করলো। তারপর সবচেয়ে বড় যে ব্যাপারটা আমি বলবো, সবচেয়ে বড় যে ব্যাপারটা সেটা হচ্ছে অলমোস্ট ইনজুরিহীন কাটাচ্ছে এই সময়টা। এই প্রায় 4 বছরে ও সেভাবে ইনজুরির কবলে পড়ে নাই। মানে এটা হচ্ছে তাসকিনের সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট। ও এর আগের জীবনে কখনো টানা 4 বছর ইনজুরির জন্য মাঠ থেকে দূরে থাকতে হয় নাই, এরকম ঘটনা ঘটে নাই। ফলে বোঝা গেল যে তাসকিন প্রথমত একটা মিশনে সফল, তার যে ইনজুরিকে এড়ানোর মিশনটা সেটাতে সফল। এখন কথা হচ্ছে যে আপনি যদি খুব নৈর্ব্যক্তিক জায়গা থেকে দেখেন, বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে দেখেন, তাহলে তাসকিন ইনজুরি মুক্ত থাকলো কি থাকলো না সেটা তো আমাদের জাতীয় জরুরত না। যে তাসকিন ইনজুরি মুক্ত কিন্তু তাসকিনের দিয়ে কিছু হচ্ছে না, তাহলে আমাদের লাভটা কি? এটা রিয়েলিটি। এখন ধরেন একজন বোলার ইনজুরিতে পড়ে না 10 বছর ধরে, উইকেটও পায় না, দলের কোনো জয়ও এনে দিতে পারে না, তাহলে তো হলো না। কিন্তু সেই জায়গাটায় তাসকিন অন্য লেভেলে নিয়ে গেল। 2021-এ যখন আবার শুরু করলো, তারপরে প্রতি মাসে আমি বলবো তাসকিন নিজের ছাড়া হয়ে গেছে। এই সময় যে সে কাজ করা বন্ধ করে দিচ্ছে তা না, কিন্তু ওই যে ওই সময়ের কাজটা, ওই সময়ের মেন্টাল সেট আপটা, এটা তাকে এমন একটা লেভেলে নিয়ে গেছে যে তার চিন্তা ভাবনাই বদলে গেছে। যে লোকটা 2018 সাল পর্যন্ত সাংবাদিকদের বারবার বলতেছে, মানে নিজের সার্কেলে তো বহুবার বলতেছে, সাংবাদিকদেরও বারবার বলতেছে যে 150 আমার টার্গেট, সেই লোকটা 2021 সালে এসে দেখা গেল যে দরকার হলে 145 মারতেছে, কিন্তু রেগুলার 130-র আশেপাশে বল করতেছে। মানে পেস নিয়ে তার আর ওই প্যাশনটা নাই, পেসের পেছনে ওই ছোটাছুটিটা সে করতেছে না। এইটা করতে গিয়ে তাসকিন সম্ভবত বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে কার্যকর এবং ধারাবাহিক, সবচেয়ে কার্যকর এবং ধারাবাহিক এই দুটো শব্দ একসঙ্গে পাশাপাশি রেখে তাসকিনকে ভাবতে হবে আমাদের, সেই রকম একজন বোলার হয়ে উঠলো। কেন কার্যকর এবং ধারাবাহিক বললাম? কার্যকর বোলার তো বিভিন্ন ফেজে আমরা পাইছি। কার্যকর ফাস্ট বোলার মুস্তাফিজকে পাইছি, দুটো ম্যাচেই সে পৃথিবী কাঁপায় দিছিল, কিন্তু ওই 1 বছরের ওই পারফরমেন্সের পরে আর সেই মুস্তাফিজকে আমরা পাই নাই। এরকম অনেকেই আসছে, রাজীব আসছে, রুবেল আসছে, এক একটা সময় আসছে, ওরা পৃথিবী কাঁপায় দিছে, পরে আর আমরা ধারাবাহিকভাবে পাই নাই। কিন্তু তাসকিন এই 4 বছর ধারাবাহিকভাবে আমাদের সার্ভিস দিয়ে যাচ্ছে, এবং এই 4 বছর ধরে ধারাবাহিক উন্নতি হয়েছে। দেখেন উন্নতিটা কোন মাত্রায় হয়েছে। 2024 সালে এসে সে বাংলাদেশের সর্বোচ্চ উইকেট শিকারী হলো এক ক্যালেন্ডার ইয়ারে। শুধু তাই না, সে পৃথিবীর অন্যতম সেরা উইকেট শিকারী হলো ওই বছরে। মানে তাসকিনের সাফল্যের হারটা কোন লেভেলে গিয়ে দাঁড়ালো, এটা আপনাকে স্ট্যাটিস্টিক্স আরেকটু পরিষ্কার প্রমাণ দেবে যে আফটার করোনা তাসকিন নিজেকে কোন লেভেলে নিয়ে গেছে। এই সময়ে তাসকিন তার অ্যাভারেজ নামায় নিয়ে আসলো 26.11, 3 ফরম্যাট মিলায়। যে লোকটা আগের বছরগুলোতে বল করতেছিল 39.39-এ, মানে অলমোস্ট 40-এ, সেই অ্যাভারেজটাকে অলমোস্ট 25-এর কাছে নিয়ে আসলো। মানে অ্যাভারেজ 15 কমানো। আপনি এইটা সম্ভবত, আমি বুকে হাত দিয়ে বলতে পারি কোনো স্ট্যাটিস্টিক্স না দেখে, পৃথিবীর ইতিহাসে সম্ভবত কোনো খেলোয়াড়ের সবচেয়ে বড় বিবর্তন। কোনো খেলোয়াড় তার খেলোয়াড়ি জীবন 5 বছর পার হয়ে যাওয়ার পরে কোনো বোলার নিজের অ্যাভারেজ 15 কমায় ফেলতে পারছে, এর আগে আমি শুনি নাই এরকম ঘটনা, এরকম গল্পও কারো মুখে শুনি নাই, বরং 15 বেড়ে যায়। 4-5 বছর আপনি টপ লেভেলে খেলার পরে অ্যাভারেজ বাড়তে থাকে, কারণ আপনার ধার কমতে থাকে, আপনি বোতা হতে থাকেন।
কিন্তু এই লোকটা ঠিক পৃথিবীর উল্টো একটা উদাহরণ সেট করলো, যে আমি আগের জীবনে যা করছি তার চেয়ে অ্যাভারেজ কমায় আনলাম 15। শুধু কি তাই, আপনি ইকোনমির দিকে তাকান। এর আগের জীবনে ওই যে 2018 পর্যন্ত ওর ইকোনমি ছিল 5.5-এর উপরে। সেই ছেলে গত 5 বছরে তার ইকোনমি হচ্ছে 4 দশমিক সামথিং। মানে ওখানেও 1-এর বেশি নামায় নিয়ে আসছে ইকোনমি রেট। এই সময়ে বাংলাদেশ যে প্রচুর ম্যাচ তার হাত ধরে জিতছে তা না, এর একটা বড় কারণ এই সময় বাংলাদেশ আবার যাচ্ছে একটা প্রজন্মান্তরের ভিতর দিয়ে। ফলে ওকে সাপোর্ট করার মতো প্রচুর ক্রিকেটার টিমে নাই। এটা একটা দুর্ভাগ্যজনক যে তাসকিনের এই টাইমটা টিম রেজাল্টে অত বেশি প্রভাব ফেলতে পারে নাই, কারণ এটা তো এন্ড অফ দ্য ডে টিম গেম। তারপরেও এই সময় তাসকিন 4-4বার সিরিজ সেরা খেলোয়াড় হয়েছে। একটা ফাস্ট বোলার যখন সিরিজ সেরা খেলোয়াড় হয়, তাও বাংলাদেশের মতো একটা দেশের, কারণ এই দেশের ফাস্ট বোলাররা তো উইকেট বলেন, কন্ডিশন বলেন, টিম সাপোর্ট বলেন, কোনো কিছু তো ওই লেভেলের সাপোর্ট পায় না। এরকম একটা দেশের একটা ফাস্ট বোলার 4 বছরের মধ্যে 4টা সিরিজ সেরা হওয়া, এটা আসলে ট্রিমেন্ডাস একটা ব্যাপার। এবং এই যে ট্রান্সফরমেশনটা, এই ট্রান্সফরমেশনটা ওই যেটা দিয়ে শুরু করছিলাম, যে আমাদের পেস বোলিং কোচরা মনে করেন যে এই ট্রান্সফরমেশনটা পুরো দেশে তরুণদের মধ্যে একটা অন্যরকম চিন্তা ছড়ায় দিছে। সেটা কিরকম, চিন্তাটা কিরকম ছড়ায় দিছে, আমি নিজে এই বিষয়টা নিয়ে কয়েকজন তরুণ ফাস্ট বোলারের সঙ্গে কথা বলছি। মানে একদম আমাদের আন্ডার 17 থেকে ন্যাশনাল টিমে এরকম কয়েকজন তরুণ ফাস্ট বোলারের সঙ্গে কথা বলছি। তাদের সবার বক্তব্য যে এর আগ পর্যন্ত আমাদের ধারণা ছিল যে ইনজুরি অথবা নিজের সীমাবদ্ধতা, এই জিনিসটাকে মেনে নিয়ে খেলতে হবে, এই জিনিসটাকে বদলানো যায় না। যে আমার যদি বারবার ইনজুরি হতে থাকে, ওটা হতেই থাকবে, বা আমার সীমাবদ্ধতা হচ্ছে যে আমি এই ধরনের বল পারি, এই ধরনের বল পারি না, এই চেঞ্জগুলো করা যায় না। কিন্তু তাসকিন ভাই আমাদের সামনে যে একটা উদাহরণ সেট করলো যে না, নিজের পুরো বদলায় ফেলা যায়, তুমি যাচ্ছিলা একদম বদলায় ফেলা যায়। এই জিনিসটা আমাদের এখন একদম আন্ডার 19-এর যে পেসাররা, তাদের থেকে শুরু করে আমাদের ন্যাশনাল টিমের কলিগরা, মানে নাহিদ রানা, হাসান, এদের মধ্যে পর্যন্ত প্রভাব ফেলছে। এমনকি ওর কন্টেম্পোরারি যারা, সেসব পেস বোলারও ওরে কপি করে, কপি করে খারাপ অর্থে না, ওর কাছ থেকে সাজেশন নেয় যে তাজিম, তুমি যে এই কাজটা করতেছো, এই কাজটা করছো, এটার আউটপুট কি পাইছো। এই জিনিসটা আমাদের দেশে একটা আসলে পেস বিপ্লব ঘটায় দিচ্ছে। ফলে তাসকিন আহমেদ তাজিম কতটা বাংলাদেশের ক্রিকেটকে আগায় দিল, এটা হয়তো ইতিহাস একসময় বিবেচনা করবে, ইতিহাস হয়তো বলবে যে তাসকিন আসলে কি করছে। কিন্তু এটা সত্যি যে তাসকিন ব্যক্তিগতভাবে সে একজন ফাস্ট বোলারকে দেখে তার জীবন শুরু করছিল। একজন ফাস্ট বোলার মাশরাফি তাসকিনদের মতো একটা প্রজন্মের জন্ম দিছে, সেই প্রজন্মের ভিতর থেকে আবার একজন তাসকিন উঠে আসলো যে আর একটা প্রজন্মের জন্ম দিল। এইটাই না ক্রিকেট কালচার। আমি প্রায়শ দেখবেন আপনাদের বিভিন্ন কন্টেন্টে বলি যে ক্রিকেট কালচার তৈরি করতে হবে। একজন সুনীল গাভাস্কার আসবে, একজন সুনীল গাভাস্কার দেখে তার আশেপাশে অনেক কয়জন মুন্ডাপ্পা বিশ্বনাথ বা এই কোয়ালিটির খেলোয়াড় তৈরি হবে। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে তার পরের প্রজন্মে একজন সচিন টেন্ডুলকার জন্মাবে ওই সুনীল গাভাস্কারের কারণে। এর পরের প্রজন্মে আবার একজন বিরাট কোহলি জন্মাবে। আজকে বিরাট কোহলি শেষের দিকে, আপনি নিশ্চিত থাকেন 5-7 বছরের ভিতরে ইন্ডিয়া এর চেয়ে বড় একটা মেগাস্টার পেতে যাচ্ছে। এই জিনিসটা হচ্ছে ক্রিকেট কালচার। আপনি যখন এটা রন্ধে রন্ধে ঢুকাই দিতে পারবেন, প্রত্যেকের চিন্তায় ঢুকাই দিতে পারবেন, মাশরাফি যেমন এদের চিন্তায় ঢুকে গেছিল, এরা আবার ঢুকায় দিল সেই জিনিসটা এই নাহিদ রানাদের চিন্তায়। এই নাহিদ রানাদের দেখে আবার আরেকটা প্রজন্ম উঠে আসবে। মানে এখান থেকে আমি যদি খুব বেশি ভুল না হই, তাহলে আমাদের আর পেস বোলিং নিয়ে খুব একটা পিছাতে হবে না, যদি না আমাদের ম্যানেজমেন্ট আউল ফাউল শুরু না করেন। যেমন আমাদের উইকেটের মানটা আরো একটু ভালো করা দরকার, এইসব জায়গায় একটু ফোকাস করা দরকার। আবার এটাও সত্যি যে আমাদের ম্যানেজমেন্ট অলরেডি খুব ভালো কিছু ডিসিশন নিচ্ছেন। সাবেক ফাস্ট বোলার বাংলাদেশে ন্যাশনাল টিমে খেলছে বা খেলে নাই এরকম অন্তত 8-10 জন পেসারকে তারা দেশের বিভিন্ন জায়গায় কাজে লাগাচ্ছেন পেস বোলার তৈরির কাজে। ফলে সব মিলে আমাদের পেস বোলিং এর যে একটা স্রোত তৈরি হয়েছে, এই স্রোতটা আমার ধারণা একটা কালচারের মতো রয়ে যাবে। এবং সেটা যদি রয়ে যায়, আমাদের ক্রিকেটকে খুব বেশি পেছনে ফিরে তাকাতে হবে না। এবং সেই সময় কোনো একজন দেবব্রত বসে নিশ্চয়ই পেছন ফিরে বলবে যে তাসকিন ভাই, আপনাকে অনেক ধন্যবাদ, আপনি এই মশালটা বহন করে নিয়ে আসছিলেন। মাশরাফি যে মশালটা জ্বালায় দিছিল, সেই মশালটা বহন করে আরো অনেক দূর নিয়ে গেছেন আপনি। তাসকিন, শুভ জন্মদিন, ভালো থাকবেন, আপনাকে অনেক ধন্যবাদ।